আসসালামু আলাইকুম সবাইকে। আজকের গল্প নূপুর ইসলামের লেখা বিষাদ বৃক্ষ। গল্পটি হচ্ছে পর্বভিত্তিক গল্প, তাই আজকে প্রথম পর্বটা শুরু করছি। মুস্তফা আঙুল থেকে মুখে চুন দিয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তার মুখ পানে সেই পান চিবোতে চিবোতে সে ভুরু কুচকে বলল, তো ভাবনা চিন্তার কি আছে বুঝলাম না। আপনের এক পা জমিনে আর এক পা তো কবরে। যে মরণ ব্যাধিতে পাইছে, আজ পর্যন্ত তো কেউ রক্ষা পাইছে বলে মনে আমি শুনি না। বলেই তিনি তার সাথে আসা লোকেদের দিকে তাকিয়ে বলল, ওই কালাইমা, তুই কি বল, শুনছিস যক্ষা হয়েছে আর কেউ রক্ষা পাইছে? কালাম সাথে সাথে দুই সাইডে মাথা নাড়ল। মুস্তফা একগাল হেসে বলল, আপনার জীবন তো যাযাবরের মতো ছিল, আজ এখানে তো কাল ওখানে। সময় থাকতে মেয়েটার একটা গতি করেন। 3 কুলে তো কেউ নাই, হাঁটি হাঁটি পা পা করে নিয়ে আসলেন। চোখের সামনে তো বড় হইল, চোখ চোখ বুঝবেন শিয়াল কুকুরে কামড়ে খাইব। তাছাড়া মেয়ে তো ছোট নয়, 15 বছর, তার মধ্যে আবার স্কুল পড়াইতেছেন। বলি, কোন আক্কেলে এই কাজটা করাইছেন? এমন চোখ ফুটাইয়া মাইয়া ভালো বাড়ি থেকে কে নিতে চাইবে? ওই তো আপনার 7 কুলের ভাগ্য আমার ছেলের মন ধরেছে। যাই দীর্ঘশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল, আমাকে একটু ভাবতে দেন মুস্তাফা ভাই। মুস্তাফার চোখে মুখে বিরক্তি রেখা পড়ল। শুধু প্রয়োজনে তাই এখানে আসা, তা না হলে এমন চালচলহীন নিচে যাতে মানুষের কাছে মুস্তাফার জুতোও আসে না। যত্তসাপ মনে মনে বিড়বিড় করে তিনি উঠলেন, কাজটা ঠিক মতো হলেই লাভ। ব্যাস, এই জাহিদকে কোন ভেজাল না পাকাইলেই হয়। সে চোখ মুখে বিরক্তি নিয়ে বলল, এত ভালো সম্বন্ধ হারিকেন দিয়ে খুঁজলেও পাইবেন না। ঠিক আছে, ভাবনার চান ভাবেন, ভাবতে ভাবতে আবার কবরে চলে যায় না। এই কুল তো গিয়া ওই কুলে ঠেকেছে, শরীর হইয়া গেছে কিচমিচ, তাও আপনাদের ঢং শেষ হয় না। জাহিদ আর কিছু বলল না, তারা বেরিয়ে গেল। যেতেই জাহিদ মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল। চোখের কোণা থেকে টুপটাপ করে পানি গড়িয়া পড়তে লাগলো। উপরে যিনি আছেন তার প্রতি তার খুব অভিমান। কি হতো তার জীবনটা এমন না হলে? সব তো মেনেই নিয়েছিল। মানে তার একমাত্র কলিজার টুকরো নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকতে চেয়েছিল, তাও দিতে সে নারাজ। কেন? তার সাথেই কেন? কেন আর 5 জন মানুষের মতো তার জীবন স্বাভাবিক হলো না? কেন তার এই যাযাবরের জীবন কাটাতে হলো? তার জীবন তো শেষ হওয়াই, কেন এখন আবার তার এই মেয়েটারে শেষ করতে নেমেছে? কেন? কোন বিষের খেলায় নেমেছে সে? আর এই খেলার শেষই বা কোথায়? আলী আফসারের হাতে যখন চিঠিটা পৌঁছালো, তখন দুপুরের কড়া রোদ মিটে হয়ে এসেছে। চারিদিক থেকে আসরের আজানের সুর ভেসে আসছে। আফসার নড়লেন না। বয়সের শেষ প্রান্তে হলে প্রতি ওয়াক্ত নামাজ তার মসজিদে জামায়াতে পড়ার অভ্যাস, তবে আজ সে বের হলো না। চিঠিটার আবার চোখ রাখলো। চিঠিটায় তারিখ দেওয়া 6 দিন আগের, রেজিস্ট্রি করা চিঠি না, এসেছে হাতে হাতে, তাই হয়তো এত সময় লেগেছে। সে তার সামনে দাঁড়ানো রমিজকে বলল, চিঠিটা কে এনেছে? আমি যেই বাড়িতেই কাজ করে, বেতন টেতন নেই, কাজের বিনিময়ে খাদ্য টাইপ। বয়স যখন 8 কি 9, তখন সে রেল স্টেশনে কুলির কাজ করত। একদিন শুভ্র পাঞ্জাবি পরা এই লোকটা সামনে পড়তেই একগাল হেসে বলল, কত কেজি মাল মাথায় তুলতে পারিস? রামিজও একগাল হেসে বলেছিল, যা আছে দেন, সমস্যা নেই। তিনি তুলে দিলেন। বলতে গেলে তার জন্য অনেকটাই ভারী। সেই ভারী মাল গাড়ি পর্যন্ত আনতে তার দম বেরিয়ে গেল। কোনো রকম গাড়িতে রেখেই সে হাঁপাতে লাগলো। এতে অবশ্য লোকটার তেমন ভাবান্তর হলো না। সে তার পাওনা টাকা হাতা দিয়ে স্বাভাবিকভাবে গাড়িতে উঠল। আরাম করে বসে শান্ত মিষ্টিভাবে বলল, পেটে ভাতে থাকলে চলে আয়, আমার হাতে সময় কম, নদীতে আবার বোট ধরতে হবে। রমেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকেছে। তার 3 কুলে কেউ নেই, যা পায় তাই দিয়েই খেয়ে কোনো রকম বেঁচে আছে। তবে এই শুভ্র মুখটার মধ্যে কিছু ছিল। সে সংকোচ নিয়ে জড়সড়ভাবে গাড়িতে উঠে বসেছে। সে বসা আজকে পার হয়েছে 15 বছর। সে ছায়ার মতো এই লোকটার সাথে থাকে, বাধ্য হয়ে থাকে তা না। তাকে স্কুলে ভর্তি করিয়েছিল, শিয়ানা হয়েছে, আর আশেপাশে কাজের ব্যবস্থাও করেছে। তার ভালোই লাগেনি। এমন মানুষটার সাথে থাকতে তার ভালো লাগে, তাই থাকে। যতদিন বেঁচে আছে ততদিন সে অবশ্যই থাকবে। তারপরে কী হবে সে জানে না, জানতে চায়ও না। খায়রুল চাচির ভাই সে সাথে করিয়া নিয়ে আইছে। কোথা থেকে? শহর থাইকা। সে তো শহরের কারখানায় কাজ করে। তাকে আসতে বল, আমি তার সাথে কথা বলতে চাই। বলে আলী আফসার উঠলেন। আসরের নামাজের সময় কম, নামাজটা পড়ে ফেলা দরকার। অবশ্য আজ তিনি জামায়াতে পড়বেন না। তার মনটাও বিক্ষিপ্ত হয়ে আছে। এই অবস্থায় হাঁটতে ইচ্ছা করছে না।
আলী আফসার একসময় শিক্ষক ছিলেন। তখনকার সময় ৩-৪ গ্রামে একমাত্র তিনিই বিএ পাশ করেছিলেন। পাশ করে শিক্ষতায় যোগ দেন। স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে তখন তার ভরা সংসার। তখনই মুক্তিযুদ্ধ শুরু হলো। বড় ছেলের নাজুক কাঁধে এই ভরা সংসারের দায়িত্ব ফেলে মুক্তিযুদ্ধে যোগ দিলেন। শুধু সে না, আরও বেশ কয়েকজন। আর এই কয়েকজনের মধ্যে ফিরে এলেন মাত্র ২ জন, এক সে আর একজন ইব্রাহিম। ইব্রাহিম তাদের প্রতিবেশী, বয়স অল্প। তার বড় ছেলে ১ কি ২ বছরের বড় হতে পারে। বাবা নেই, বৃদ্ধ মা, ছোট ভাইকে নিয়ে তার সংসার। সে বৃদ্ধ মা তার ভাইকে ফেলে সেই তার সাথে যোগ দিলেন। আফসার প্রথমে নিতে চায়নি। কি করে নেবে? তার ছেলের মতোই তো, তবে এই ছেলের নাছোড়বান্দা, যাবে তো যাবেই। পরে আসে দ্বিমত করেনি। অবশ্য তার দ্বিমতের কিছু আসতে যেত বলে মনে হয় না। এই ১৭ বছরের কিশোরের বুকে ছিল অসীম সাহস, তা নিয়ে নিজের চোখে দেখেছেন। তারা ফিরে এলেন। শুধু ফিরে এলেন তা না, সাথে করে নিয়ে এলেন ১৫-১৬ বয়সের এক কিশোরীকেও, যার পরিচয় তিনি দিলেন তার ধর্মের বোন বলে। আর এই বোনের নাম ছিল আঞ্জুম। আঞ্জুম ছিল দেখতে অসম্ভব রূপবতী। এরকম রূপ গ্রামে সচরাচর দেখা যায় না। তিনি যেমন ৩-৪ গ্রামে প্রথম বিএ পাশ করেছিলেন বলে তাদের গ্রামসহ আশেপাশের গ্রামে তার সুনাম ছিল, ঠিক তেমনি এই রূপের সুনাম ৩-৪ গ্রামে অনায়াসেই ছড়িয়ে গেল। আর এমন আগুনের মতো তেজধারী রূপ গ্রামের মানুষ যেন আগে দেখেনি। এই জন্য তাদের মা, দাদির মুখে গল্প, কিচ্ছার আসমানের পরী। বাসায় হুমড়ি খেয়ে পড়তো গ্রামের বাচ্চা থেকে মহিলাদের দল। আলী আফসার সবাইকে সদরে গ্রহণ করতেন। হেসে বলতেন, আমাকে আপনারা যেমন সম্মান করেন, আশা করি আমার এই বোনটাকেও করবেন। সে বড়ই দুঃখিনী। এই দুঃখিনীকে আমি আমাদের গ্রামে নিয়ে এসেছি বড় মুখ করে। আশা করি সেই মুখ আমার রাখবেন। সবাই সে কথা রাখল। তবে কেন এত দুঃখিনী সেটা কেউ বুঝল না। বুঝল ৬-৭ মাস পরে। বুঝেই সবাই আলী আফসারের কথা একেবারেই ভুলেই গেলেন। যাবেই না কেন? গর্ভে যে বিষাক্ত রক্তের সন্তান, এই সন্তান, এই মা দুজনেই কলঙ্কিনী। এই কলঙ্ক তাদের গ্রামে রাখবে কেন? পুরো গ্রাম একজোট হলো। আলী আফসার অনেক বোঝানোর চেষ্টা করলেন। এমন কিছু না, তার স্বামীও তার সাথে ছিল। সে মারা গেছে, তার পরিবারকেও মেরে ফেলা হয়েছে। মাথার উপরে কোনো ছায়া নেই, তাই তিনি আশ্রয় দিয়েছেন। তার কথা কেউ বিশ্বাস করল না, বরং আরও ক্ষেপে গেল। আলী আফসার বড়ই শান্ত, বিচক্ষণ মানুষ। এখানে তার বোন যে আর সুরক্ষা না তিনি অনায়াসেই বুঝলেন। তাই রাতের অন্ধকারে শহরে পাঠানোর ব্যবস্থা করলেন। সেখানে তার বিশ্ববিদ্যালয়ে পড়া কালীন এক বন্ধুর বাড়ি ছিল, তার ওখানে রাখলেন। আর সেই সব কিছু তিনি করলেন সেই ইব্রাহিমকে দিয়ে। ইব্রাহিম ছায়ের মতো তার সেই দুঃখিনীকে আগলে রাখলেন। সেখানে এসে এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিলেন, দিয়েই সেখানেই থাকতে লাগলেন। যার কপাল পোড়া, তার জন্য পুরো দুনিয়ায় পোড়া। হঠাৎ একদিন পা ফসকে সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়লেন। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হলো। সেই আঘাতে সেই তেজধারী রূপের দুঃখিনী তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই সন্তান নিয়ে আলী আফসার কী করবেন বুঝতে পারলেন না। সেই সন্তান তার বন্ধুর বাসায় এলে বলে বড় হতে থাকলো। অবশ্য খরচ-টরচ সব আলী আফসার বহন করতেন। তবে করলে কি, মা বাবা ছাড়া সন্তান এই পৃথিবীর ধুলোবালির মতোই গড়াগড়ি খায়। সেই সন্তানও খেতে খেতে বড় হতে লাগলো। তারপর হঠাৎ একদিন খবর এলো সেই ছেলে গায়েব, তাকে পাওয়া যাচ্ছে না। আলী আফসার দৌড়ে গেলেন, পাগলের মতো খুঁজলেন। এক হতভাগীর মাথায় হাত রেখে সে কথা দিয়েছিলেন, আজ থেকে সব দায়িত্ব তার। কিন্তু সেই কথা তিনি কোনোভাবেই রাখতে পারলেন না। তিনি হাসরের ময়দানে মুখ দেখাবেন কি করে? সেই দিন আলী আফসার হাউমাউ করে কাঁদলেন। নিজের ব্যর্থতার জন্য তার ভেতরে দুমড়ে মুচড়ে গেল। কিন্তু সেই কাঁদাই শেষ। এরপরে আর তাকে কেউ কাঁদতে দেখেনি। তিনি ছিলেন নির্বিকার। শিক্ষকতা করেছেন, সাথে বাপ দাদার বেশ জমি জমা ছিল, সেগুলো দেখাশোনা করেছেন। ছেলেদের লেখাপড়া করিয়েছেন, মেয়েকে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছেন। তারপরে ধীরে ধীরে জীবনের মতো জীবন চলতে লাগলো। এখন ছেলের বউ, নাতি নাতনিদের নিয়ে বড় ভালো আছে। ভালো থাকলেও কি তিনি থাকেন নিজের মতো। বাড়ির কোনো কিছুতেই সে খুব একটা মাথা ঘামায় না। সময় মতো খাবার আর সময় মতো নামাজ, এসবের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ। সেই নিজের মতো থাকা খাওয়ার মানুষটার নিয়ম আজ ব্যতিক্রম ঘটেছে। এই কথা যখন মুর্শিদার কানে গেল, সে দৌড়ে এলো। মুর্শিদা এই বাড়ির বড় বউ, আফসারের বড় ছেলের আহমাদের বউ, আর এই বাড়ির বর্তমান কর্ত্রী। শাশুড়ির মৃত্যুর পর সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছিলেন এবং নিষ্ঠাভাবে পালনও করেছেন। মুর্শিদা এসেই দরজার সামনে থেকে উঁকি দিলেন। দেখলেন তার শ্বশুর নামাজে দাঁড়িয়েছে। সে সোজা হয়ে ভালো করে ঘোমটা টানল, টেনে দরজার সাইডেই দাঁড়িয়ে রইলেন। এত বছরের সংসার তার। বাড়ির প্রতিটি মানুষ নখ থেকে চুলের গোড়া পর্যন্ত তার চেনা। তাই সে ঠিকই বুঝল, আসলে আর শ্বশুরের শরীর রোগ না, মনের রোগ।
রোগটা বোনের। নামাজ শেষ হতেই মুর্শিদা ভেতরে এলো। শ্বশুরকে সে নিজে বাবার চেয়ে বেশি সম্মান করে, অবশ্য না করেই উপায় কী। শান্ত শিষ্ট কোমল মনের এই মানুষটাকে কেই না সম্মান করবে। তাই এসে বলল, শরীরটা খারাপ লাগতেছে নি আব্বা? আলী আফসার জায়নামাজ গুছিয়ে খাটে বসলেন। বসে শান্তভাবে বললেন, না বড় বউ, ভালো। খৈরুল ভাইকে আসতে বলেছি, একটু নাস্তা পানির ব্যবস্থা করো তো মা। আর শোনো, বাড়ির সবাইকে ডাকো, আমার কথা আছে। মুর্শিদা অবাক হলো, তবে প্রকাশ করলো না। সবাইকে ডাকার মতো হঠাৎ কী কাজ পড়ল তার মাথায় আসলো না। তাই নিঃশব্দে বেরিয়ে গেল। বেরিয়েই সবার খোঁজ পাঠালো। সেই সময়ে এই বাড়িতে খুব কম সময় পুরুষরা থাকে। তাদের যত কাজ বাইরে। সন্ধ্যার বাতি জ্বলে না ওঠা পর্যন্ত এদের কারো চেহারা দেখা যায় না বলেই তিনি খাবারের ঘরের দিকে গেলেন নাস্তা পানির ব্যবস্থা করতে। এর মধ্যে আবার খৈরুলের ভাইরে কাহিনী কি কে জানে। সে খাবার ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে পিছন ফিরে তাকালো। তার শাড়ির আঁচল দরজায় আটকে গেছে। শুধু আটকে যায়নি, সে নিজের মতো হেঁটেছে, তাই ছিঁড়েও গেছে। মুর্শিদা এগিয়ে গিয়ে আঁচল ছাড়িয়ে সেই ছেঁড়া অংশে নিশ্চুপ তাকিয়ে রইল। তখনই খৈরুল উঠোনে দাঁড়িয়ে হেসে হাঁক ছেড়ে বলল, মুর্শিদা ভাবি, ও মুর্শিদা ভাবি, চাচা যান নাকি আমার ভাইয়ের সাথে দেখা করতে চাইছে, কই গেল? পরবর্তী পর্ব কালকে।